আজকে আপনাদের নিয়ে আমি একটু প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করব। প্যারিসের লাগোয়া, প্যারিসের পাশের আর একটি শহর নাম সুরেন। শহরটা আসলে পাহাড়ের উপরেই বলা যায়, পাহাড়ের উপরে শহরটা প্রতিষ্ঠিত। এটা পাহাড় কেটে কেটেই তৈরি করা হয়েছে মনে হয় আর কি, কারণ যখন আপনি হাঁটবেন চারিদিকে তখন শুধু পাহাড় বাইতেই হবে, নিচে নামতে হবে, উপরে উঠতে হবে, এই ধরনের একটা শহর। আজকে আমি এইটাই একটু এক অংশ আপনাদের দেখাবো, পুরো অংশ দেখানো সম্ভব না, লাইভ করার ইচ্ছা ছিল কিন্তু আমার সাবস্ক্রাইবার এখন পর্যন্ত সেই পর্যায়ে যায় নাই যে ইউটিউব রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী লাইভ বাটন অ্যাক্টিভ হওয়ার জন্য যে কয়জন প্রয়োজন। যদি আপনারা সহযোগিতা করেন হয়তো ভবিষ্যতে লাইভ করাও সম্ভব হবে। যাই হোক, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সমতল ভূমি থেকে আসলে কতটুকু উপরে সেই বিষয়ে আপনাদের স্পষ্ট ধারণা এই মুহূর্তে আমি দিতে পারবো না, তবে মনে হয় মোটামুটি অনেক উঁচুতেই আমি দাঁড়িয়ে আছি, কারণ এইখান থেকে 8 কিলোমিটার দূরের আইফেল টাওয়ারটা এরকম স্পষ্টই দেখা যায়, মনে হয় বেসটা সহই আমি দেখতে পারতেছি। তো একটা দূরের জিনিস এরকম স্পষ্ট দেখতে হলে কতটুকু উঁচুতে উঠতে হবে সেটা হয়তো আপনারা আন্দাজ করতে পারতেছেন। আর এই যে আমার সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা একটা 6 তলা বিল্ডিং। এখানে আমি কিন্তু ছাদটাকে স্পষ্টই দেখতে পারতেছি, এটা আমার সামনে অবস্থিত। আর এইখানে হলো তার বিল্ডিংটার বেসটা, আমি তার অপোজিটে দাঁড়িয়ে আছি। নিচে রাস্তা, বিল্ডিং এ যারা বসবাস করে তাদের চলাচলের জন্য এই যে গাড়ি টাড়ি চলতেছে। আর এই রাস্তাটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠছে, ওইখান দিয়ে এইভাবে ওই উপর দিকে উঠে বাম দিক দিয়ে ঘুরে পরে এইখানে আমরা আসছি। আর এই যে পিছনের রাস্তাটা দেখলেন, এই রাস্তাটা ওই রাস্তাটাই ঘুরে আসছে। তো এরকম উঁচু ছাদের উপরে যা যা আছে 6 তলা বিল্ডিং এর সবই কিন্তু আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। আর দূরের ওই আইফেলটাও, সেটা তো প্রায় বেসটাই আমরা দেখতেছি। তো মোটামুটি উঁচু, আমরা একটা পাহাড়ের চূড়ার উপরেই হয়তো দাঁড়িয়ে আছি, কিন্তু এই শেষ না, আমার পিছনে কিন্তু আরো উঁচু, যেটা আমি পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আইফেল টাওয়ার, যার প্রায় পুরো অংশটাই আমরা এখান থেকে স্পষ্টই দেখলাম। আর এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি 8-9 কিলোমিটার দূরে, সেটাও প্রায় দেখা যাচ্ছে বেস সহই। তো চলুন এখন আমরা একটু এই পাহাড়ি এলাকার একটু প্রকৃতি ঘুরে দেখি। এখন শীতকাল শেষের দিকে, বসন্তের শুরু, তারপরেও এখনো পুরাপুরি অফিসিয়ালি বসন্ত শুরু হয় নাই। গাছগুলো ওইভাবে পাতা ছাড়ে নাই বসন্তের কারণে, ফুলের কুড়ি, পাতার কুড়ি এই কেবলমাত্র দৃশ্যমান। এখনো গাছের পাতা, ডালগুলো এখনো শুকনো, খালি, পাতা নাই। হয়তো আরো 2-1 সপ্তাহ পরে আরো বেশি সবুজের সমারোহ দেখা যাবে, ফুলে ফুলে ভরে যাবে চারিদিক। ও আরেকটা বিষয় হচ্ছে, এই শহরের আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে ফুলেল শহর, ভিল দো ফ্লোয় ফসেতে যেটাকে বলে আর কি, ফুলেল শহর, মানে অনেক ফুল ফোটে আর কি এই শহরটাতে। তো আমি এখন আছি পাশের একটা বন, এটাকে আসলে ওইভাবে পার্ক বলা যায় না, এটা একটা বন, কিন্তু বনের মাঝেও বিভিন্ন মেঠো পথে আমরা একটু হাঁটবো। লেক আছে, লেকে হাঁস আছে, মাছ আছে, এগুলি আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। গাছগুলো সবই এখন পাতা শূন্য, হয়তো অত সুন্দর আপনাদের কাছে অতটুকু আকর্ষণীয় মনে হবে না, তবে কয়েকদিন পরের, এখনকার এটা দেখে রাখেন, পরে আমি আবার একই জায়গার আরেকটা ভিডিও করে নিয়ে আসবো, যেটা যখন ফুল ফল পাতায় ভরে যাবে গাছগুলা, ওই সময় পার্থক্যটা তখন আমরা বুঝতে পারবো আসলে সামার সিজনে এবং শীতের সিজনে ফ্রান্সের চেহারাটা আসলে কতটুকু কম বেশি হয়। শুধু ফ্রান্স না, টোটাল ইউরোপ। তো চলুন আমরা হাঁসটার মাছ ধরা দেখা শেষ হলে আমরা চলে যাব আবার অন্য একটা সাইটে। এই সবুজের মাঝখান দিয়ে আজকে হাঁটবো। শহরের জীবনটা আজকে আর আপনাদের অতটুকু দেখাবো না, সামান্য একটু দেখাবো
যাওয়ার পথে যতটুকু পরে আর কি। এই নৌকাটা এখানে কেন রাখা হয়েছে আমি বুঝি নাই, কারণ এটা ব্যবহার করা হয় কিনা বোঝা যাচ্ছে না। রৌদ্রোজ্জ্বল দিনের নীল আকাশ আর পানিতে গাছের ছায়াগুলো আসলে চমৎকার, খুবই ভালো লাগছে আমার কাছে, তাই আপনাদের একটু শেয়ার করলাম। আর এই বসন্ত না আসার আগেই ফুল ফুটছে, ওর এত ব্যস্ততা, এত তাড়াহুড়া ছিল ফোটার, তো এই তাড়াহুড়াকে সম্মান করে ওর ছবিটাও আপনাদেরকে একটু দেখালাম আমি। এটা হচ্ছে একটা অস্থায়ী পার্ক, শিশু পার্ক বলি আমরা যেটাকে। কয়েকটা রাইড আছে, আমাদের দেশে যেরকম মেলা হয়, মেলার ভিতরে কিছু রাইড আসে অস্থায়ী, যেমন আমরা বলি নাগরদোলা, দোলনা, এইসব এইরকম রাইডগুলাই এখানে আছে। এটা যে দোকানটা এখন আপনারা দেখছেন, এটা আমাদের দেশে এয়ার গান দিয়ে আমরা বেলুন ফাটাই, ওই সেম জিনিসটাই আর কি এখানে। এই পাশে আছে আমাদের শিশু পার্কে এই ধরনের রাইডগুলো আছে, গাড়ি, হেলিকপ্টার, বিভিন্ন কিছু। পিছনের এটা একটা গির্জা, এই গির্জার মাঠে এই অস্থায়ী মেলা, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় এরা ঘুরে ঘুরে এরকম মেলা বসায়। তার ভিতরে বিভিন্ন রাইড থাকে, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাসের ভ্যালি একটা ডিউরেশন নিয়ে এরা আসে। এখানে কিছু খেলনার দোকান, এগুলো বাচ্চারা আসে, আপনাদের কাছে বিভিন্ন আবদার তারা কেনে। সেম আমাদের দেশের মতোই, একটু পার্থক্য হচ্ছে আমাদের মেলাগুলোতে মানুষে মানুষে, লোকারণ্য লোকে লোকারণ্য, হাঁটা যায় না, আর এখানে ফাঁকা ফাঁকা দেখেন, মানুষই নাই, কয়জন মানুষ জানি না, তারা কিভাবে আসলে এত সুন্দর ম্যানেজমেন্ট, এত ইনভেস্ট করে তাদের এই টাকাটা আসলে কিভাবে তারা উঠায়, এটা আমার বোধগম্য না। কারণ মেলায় কোনো লোক নাই, মানুষ নাই, হয়তো ঠান্ডার কারণে এখনো ওই রকম আবহাওয়া অতটুকু গরম না, ঠান্ডা। সবার গায়ে জ্যাকেট, সোয়েটার দেখতেই পাচ্ছেন। একজন মা তার বাচ্চাকে কিভাবে লাফাতে হবে দেখায়। এটা হচ্ছে সেই বন্দুক খেলা, ওই ভিতরে যে বেলুনগুলো বাতাসে উঠতেছে, ওই বেলুনগুলোকে ওরা অবস্থায় আপনাকে ফাটাতে হবে। সবুজের মাঝে হলুদের সামান্য একটু অংশ।
ফুলগুলো দেখতে অনেকটা আমের মুকুলের মতো, এর জন্য আপনাদের একটু দেখাচ্ছি আমি। দেখতে মনে হয় পুরাই আমের মুকুল, আসলে কিন্তু এগুলি আমের সাথে এর কোনো সম্পর্ক নাই। দেখতে সুন্দর, আপনাদের একটু দেখালাম। এরাও শীতকে কোনো তোয়াক্কা না করে ফুটে আছে। আর এখন দেখছেন এটা কি বলা যায়, এটাকে কি বলবো, সবুজ গালিচায় রঙিন ফুল দিয়ে ডিজাইন নকশা করা প্রকৃতি করে দিছে আর কি। পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি দিনে, সেই নামহারা ফুলই এগুলো এমনিতেই ফুটে আছে। আর এই ফুলগুলোকে ফোটার সুযোগ করে দিয়েছে কিন্তু এদেশের মানুষই। তারা এই সবুজের উপরে কখনোই হাঁটে না, হাঁটার অনুমতি থাকলেও হাঁটে না, তাই এইভাবে ফুটে আছে। আয়রন লেডি প্যারিসের আশেপাশের যে কোনো শহর থেকেই আসলে মনে হয় একে দেখা যায়। আর প্যারিস নিয়ে কোনো কথা বললে একে যদি না দেখা যায় কিংবা না দেখানো যায় তাহলে মনে হয় বিষয়টা অসম্পূর্ণ থাকে আর কি, আমার যা এখন মনে হয়। তো বসন্ত শুরু হওয়ার আগেই যতটুকু সবুজের সমারোহ দেখানো সম্ভব ছিল আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করলাম। আর বসন্ত শুরু হলে আপনাদের আমি নিয়ে যাব আরো গহীন ঘন সবুজের মাঝে। আশা করি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সেই দোয়া করি। আর অবশ্যই আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আশা করি আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ আমি একটা নির্ধারিত সাবস্ক্রাইবার না পাওয়া পর্যন্ত লাইভ করতে পারতেছি না, আর লাইভ না করার কারণে আপনারাও অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।